Good morning, the students of class 9-10. I hope that you are well. Congratulations to online class. I am Rejaul Karim, Assistant Teacher, English, Adorsho High School, Koitula, Bera, Papna. Class 9, 10, subject English, second paper, lesson voice, second class. My dear student, last class I taught you what is voice, classification of voice, how to change voice, and how to change voice on present simple, past simple, and future simple. Most of you requested me to speak Bengali in the class. So for the betterment of your better understanding, now I shall deliver my lecture in Bengali. Okay? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার জন্যই আমি ক্লাসটি বাংলায় নিচ্ছি। তো ভয়েস সম্পর্কে তোমরা জেনেছো পূর্বের ক্লাসে আমি নিয়েছিলাম। আবার একটু বোঝানোর সুবিধার জন্য তোমাদের মূল সূত্রটি আমি স্ক্রিনে তোমাকে দেখাচ্ছি। মূল সূত্র বা মেইন রুল অফ চেঞ্জিং ভয়েস। দেখো, আমি একটু ছন্দের সাথে মিলিয়ে বলেছি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসবে, প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসবে। একটি বিষয় তোমাদের জানাচ্ছি, সেটা হচ্ছে সব সময় যে বাই বসবে এমনটি নয়, তো বাই বেশি বসে থাকে। সেই কারণে আমি একটু তোমাদেরকে বাইরটাকে ইমফেসিস করেছি, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসবে। তাহলে বিষয়টি কি দাঁড়াবে? ভয়েস করবার বেলায় অবজেক্ট সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসবে। এখন এই যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব বা অর্ডিনারি ভার্ব বা যেটাই তুমি বলো না কেন, আসলে অক্সিলারি ভার্ব দুই প্রকার। প্রথমটি হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি বা অর্ডিনারি অক্সিলারি, দ্বিতীয়টি হচ্ছে মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারির মধ্যে তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রাইমারি অক্সিলারিটা টু বি, সেটা কি হতে পারে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে? এবার বাবা টু ডু, যেমন টু ডু বলতে আমরা কি বুঝি? ডু, ডাজ, ডিড। এটা কিন্তু অর্ডিনারি অক্সিলারির মধ্যে ধরতে হবে। যেমন হি ডাজ নট লাইক টি, এখানে ডাজটা কিন্তু অক্সিলারি ভার্ব, নেগেটিভের জন্য নট পেয়েছে। আর একটি কি বললাম বাবা? টু হ্যাভ, এখানে হ্যাভ অ্যাজ হ্যাড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম তোমাদের
পূর্বের ক্লাসে যেহেতু বলেছি একটু রিভিউ করার জন্য বললাম যে প্রাইমারি অক্সিলারিটা মূলত টু বি, অ্যামিজার, ওয়াজ, টু ডু, ডু, ডাজ, ডিড এবং টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর কি বললাম, মডেল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, সেটা আমি পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাবে। যেটা আমি বলতে চেষ্টা করছি যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে আসবে, তার মানে কি অবজেক্টটা সাবজেক্ট হবে। তারপরে আমি ক্লাস দিয়েছি, তার মানে তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরে পড়ে বসবে। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের জন্য আমি অফ রেখেছি, একটা জিনিস বাদ করেছি, দেখো তো খেয়াল হচ্ছে না? আমরা সাহায্যকারী ভার্ব বসানোর পরে ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব আর ভিতরি বসবে, ঠিক না? এইবার কিন্তু সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরে পড়ে বসবে। এবার তোমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। একটি, আই রাইট আ লেটার, তাহলে এখানে অবজেক্ট কি? আ লেটার। অ্যাকর্ডিং টু টেন্স ইজ হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, ভিতরি রাইট রোড রিটেন, বাই আই মি হয়েছে, এটা তোমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছ। তারপরে কি হয়েছিল? একটি, হি রোট আ লেটার, এটা প্রেজেন্ট সিম্পল নয় কিন্তু এটা পাস্ট সিম্পল, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তাহলে কি হবে বাবা? প্যাসিভে এ লেটার, আ লেটার। আমরা কিন্তু অনেক সময় এ বলে থাকি, আমারও হয়ে যায় বাবা, তোমরা আ বলবা না, এর উচ্চারণটা নয় আ হবে নয় এ লেটার or a letter was written by him। আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, অ্যাক্টিভে নীলা উইল রাইট আ লেটার, অবজেক্ট কি আছে? আ লেটার, আমরা আ লেটার লিখেছি। আমাদের অক্সিলারি এখানে কি আছে? উইল আছে, অতিরিক্ত কি বসেছে? বি। এই উইলটা কিন্তু মডেলের মধ্যে পড়ে, তোমরা দেখতে পাবে পরবর্তী স্লাইডে। A letter will be written by নীলা। এই যে নামই হবে, তোমরা জানো হি হিম হবে, সি হার হবে, তোমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছো, ঠিক আছে? এবার আমরা টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্বের একটি তালিকা তোমরা দেখতে পাচ্ছ। এখানে নেম অফ দ্য টেন্স, অর্থাৎ টেন্সের নাম, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। এখানে টেন্সের নামের ঘরে রয়েছে ইনডিফিনিট, তার মানে কি? ইনডিফিনিট। কি ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট। এর আরেকটি নাম আমরা জানি প্রেজেন্ট সিম্পল। There is no difference between present simple and present indefinite. ওকে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভের সাহায্যকারী ভার্ব আমাকে অতিরিক্ত যোগ করতে হবে am, is, are। আর তারপরে পাস্ট ইনডিফিনিটে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব যোগ করতে হবে was এবং were। তোমরা দেখতে পাচ্ছ, সেটা অবশ্য নির্ভর করবে পার্সন নাম্বার উপরে। তাহলে was, were, ঠিক আছে? এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ শ্যাল অবলিক উইল প্লাস বি, অর্থাৎ শ্যাল অথবা উইল থাকবে, আমরা উইল বি বসিয়ে দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উইল বি দিব। তোমরা এটা জানো তোমরা শ্যাল এবং উইলের মধ্যে বর্তমানে ব্যবধান অতটি নেই এবং উইল বেশি ব্যবহার হয়, সো আমরা এখানে উইল বি বসিয়ে দিব। আচ্ছা, এবার কন্টিনিউয়াসে দেখো, এই কন্টিনিউয়াস বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আরেকটি নাম আমরা বলি প্রেজেন্ট প্রগ্রেসিভ। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে ডট ডট দিয়েছি না, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভে সাহায্যকারী ভার্ব am, is, are এর সাথে অতিরিক্ত বিং যুক্ত হবে, কারণ অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা শিখেছো সাবজেক্ট প্লাস am, is, are প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াসে অতিরিক্ত আমাদের বিং বসিয়ে দিতে হবে। এবার পাস্ট
পাস্ট কন্টিনিউয়াস অনুরূপ ভাবে ওয়াজ ওয়্যার এর পরে আইএনজি থাকবে, অ্যাক্টিভে প্যাসিভে আমরা কি দিব বাবা, অতিরিক্ত বিং বসিয়ে দিব। এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, একটু লক্ষ্য করো। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই যে কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস, এই যে আমি ডট ডট দিয়েছি, তার মানে কি অতিরিক্ত শ্যাল বা উইল বির সাথে অতিরিক্ত বিং যুক্ত হবে। এবার দেখো পারফেক্ট, পারফেক্টেরও আমরা প্রেজেন্টের পারফেক্ট হবে, পাস্টের পারফেক্ট হবে, ফিউচারের পারফেক্ট হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, প্রেজেন্ট পারফেক্ট আমরা হ্যাভ অবলিক হ্যাজ, তো অ্যাক্টিভে থাকবে হ্যাভ অর হ্যাজ, আমরা অতিরিক্ত বিং যুক্ত করব, ঠিক আছে। তারপরে পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস অতিরিক্ত বিং যুক্ত করব। পাস্ট পারফেক্টে কিন্তু হ্যাড থাকবেই, অক্সিলারি ভার্ব হিসেবে অতিরিক্ত কি করব, প্যাসিভে বিং যুক্ত করব। ওকে, এইবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাহলে আমরা কি করব এখানে অতিরিক্ত বিং, অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর সাথে আমরা অতিরিক্ত বিং যুক্ত করব। কারণ তোমরা জানো পৃথিবীতে কিন্তু তিনটি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ডিরেক্ট পারফেক্ট তিনটি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টে অ্যাক্টিভের গঠন কি ছিল, কি ছিল, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট ছিল, তাই না। এখন আমি প্যাসিভে আমি এই শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর সাথে অতিরিক্ত বিং যুক্ত করেছি। এবার তোমরা এক্সাম্পলের দিকে গেলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমি পূর্ববর্তী ক্লাসে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল করিয়েছি, আজকে তোমাদের কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ টেন্সের ভয়েস করাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাক্টিভ, দে আর প্লেইং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। সেই নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু রুল আমরা কি করেছি, এই ফুটবলটাকে দেখো, এই ফুটবলটাকে প্রথমে বসিয়েছি। এখানে ফুটবলটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু এখানে আর দেখে এখানে আর দিয়ে যাবে না, কারণ এই এম ইজ আর এটা বসবে ওই অবজেক্ট যেটা সাবজেক্ট হবে তার পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে। তাহলে এখানে ফুটবল ইজ হয়েছে। আর কন্টিনিউয়াসে কি বাবা, এই যে বিং দেখতে পাচ্ছ, এই বিংতে বসিয়ে দিলাম। এইবার প্যাসিভের যে মূল সূত্রতে আমরা V3 বসিয়ে দিয়েছি, তাই না, V3 এখানে প্লে আছে, প্লেইং আমরা দেখতে পেয়েছিলাম, প্লে এখানে কি হবে প্লেট, কারণ তোমরা কনজুগেশন অফ ভার্ব জানো, প্লে, প্লেট, ফ্লেট, আমরা পিরিচন্ডা হালকা ফ বলবো, তাহলে প্লে, ফ্লেট, ফ্লেট অথবা প্লে, প্লেট, ফ্লেট। ওকে, এবার নিয়ম অনুযায়ী বাই বসিয়েছি, তাই না। এবার সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর করে বসেছি। কি বলেছিলাম, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসবে, যে ফুটবল হাসছে, আর সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বা এরপরে বসবে, ঠিক আছে। এবার তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস জানার পরে এবার দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাক্টিভে she was singing a song, she was singing a song। তো নিশ্চয়ই বলে স্যার এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রগ্রেসিভ টেন্স, কারণ পাস্ট প্রগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠনটি তোমরা জানো, কি জানো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিয়ন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ আমরা এটা নিয়ম অনুযায়ী কি হচ্ছে বাবা, তাই এখানে আমার এ সং রয়েছে অবজেক্ট, তাহলে অবজেক্ট বা সাবজেক্টে খিলখিলিয়ে আসবে, এ সং আমরা প্রথমে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইবার আমরা এ সং বা আসং, আসং, এই আসংটা সিঙ্গুলার নাম্বার, সো এখানে আমরা কি দিয়েছি বাবা, ওয়াজ সিঙ্গুলার নাম্বার হবে। অতিরিক্ত তোমাদেরকে বলেছিলাম বিং বসবে, কন্টিনিউয়াস টেন্সে বা প্রগ্রেসিভ টেন্সে বিং বসবে, আমরা বিং বসিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, সিং এর পাস্ট পার্টিসিপল আর V3 হচ্ছে সাং, সিং, স্যাং, সাং। এবার সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর পরে বসেছে, তারপরে বাই, এবার সাবজেক্ট কি ছিল, শি, হলো কি হা। এবার তোমরা দেখতে পাচ্ছ ফিউচার কন্টিনিউয়াসের একটি এক্সাম্পল, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, কোন টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা মূল নিয়মটি জানি, তো এখানে কি আছে, দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্ক লিখেছি। তোমাদের একটা কোশ্চেন আছে, ইউজ ক্যাপিটাল লেটার এন্ড পাঞ্চুয়েশন মার্কস,
দেখো এখানে টিটা কিন্তু বড় হাতে দিয়েছি, কারণ বাকি শুরুতে প্রথম হাতে লক্ষ্য হয়। ওকে, দ্য ওয়ার্ক, এখানে আমার কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব কিন্তু অ্যাক্টিভে উইল বি ছিলই, শ্যাল বি বা উইল বি থাকবে। এখানে আমরা অতিরিক্ত কি দিলাম, বিং দিয়েছি। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছ ডুইং আছে, এখানে কি হবে, ডান। ডু পাস্ট পার্সন হচ্ছে ডান। এবার সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরের পরে বসেছে, তার মানে কি বাই মি হয়েছে, আই মি হয়েছে, তোমার এটা জানো। এবার আমরা পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। এই তিনটি পারফেক্টই আমরা তোমরা এক্সাম্পল দিয়েছি, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট, আর একটা ফিউচার পারফেক্ট। তোমরা টেন্সের সম্পর্কে তোমরা এর পূর্বের ক্লাসে তোমরা টেন্সের একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়েছো, এবং তোমরা নিজ ক্লাস থেকে নবম শ্রেণী পর্যন্ত টেন্সের যথেষ্ট পরিমাণ ধারণা তোমাদের আছে, সেন্টেন্সের ধারণা তোমাদের আছে। এই যে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা গ্রামার শিখছি, আসলে ছাত্রছাত্রীরা গ্রামার কি, গ্রামার ইজ নাথিং বাট সাম কম্বিনেশন অফ রুলস। গ্রামার কিছু নিয়মের সমষ্টি, তাই না? যে আমরা জানি এত গ্রামার আমরা শিখছি, তারপরে কেন আমরা ইংরেজি বলতে পারছি না? কারণ আমাদের আগ্রহের অভাব আর আমাদের চেতনার অভাব। আমরা যদি এই যে মানুষ যত কথা বলে বাবা, সমস্ত কথাগুলোই কিন্তু কোনো না কোনো সেন্টেন্স, কোনো না কোনো টেন্স। মানুষ যত কথা বলে সমস্ত কথাগুলোই কোনো না কোনো সেন্টেন্স, কোনো না কোনো টেন্স। তাই আমরা সেন্টেন্স এবং টেন্সের যে একটা বিস্তারিত ধারণা, একটা পুরাপুরি ধারণা তোমাদের জানতে হবে। তো তোমরা ইতিপূর্বে জেনেছ যে আসলে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এবং টেন্সের 12টি ফর্মই তোমরা জানো। দেখো তোমরা এখন উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে কি হচ্ছে বাবা, এখানে অবজেক্টটা কি আমার হয়েছে, অবজেক্ট হয়েছে আমার দ্য ওয়ার্ক। আমি অবজেক্টকে সাবমিট করেছি দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী আমি কিন্তু এখানে হ্যাজ দিয়েছি। হ্যাজটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি। অতিরিক্ত কি দিয়েছি বাবা, বিন দিয়েছি, বিন দিয়েছি, বিন দিয়েছি। তারপরে আমরা এখানে ফিনিশড, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড। প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে বাবা, এখানে কিন্তু এই ফিনিশড স্পেলিংটা রং আছে, তোমরা একটু ঠিক করে নাও। FINISHED, ফিনিশড, ফিনিশড হয়েছে, তোমরা দেখতে পেয়েছো, স্পেলিংটা খেয়াল করবে। এবার প্রিপজিশন বাই দিয়েছি, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর করে বসেছে। যা হোক মাই ডিয়ার স্টুডেন্ট, এবার তোমরা দেখতে পাচ্ছ আরেকটা এক্সাম্পল, অ্যাক্টিভে কি রয়েছে, তাহমিনা, তাহমিনা হ্যাড ড্রাঙ্ক মিল্ক। ওকে, তাহমিনা হ্যাড ড্রাঙ্ক মিল্ক, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটি বিষয় না বললেই নয়, তোমরা পাস্ট পারফেক্ট নিয়ে একটু কনফিউজ হচ্ছ। স্যার পাস্ট পারফেক্ট টেন্সের আপনি যে ডেফিনেশন দিয়েছিলেন এর পূর্ববর্তী ক্লাসে, যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তো এটা কথা ঠিক আছে, অবশ্যই ঠিক, কিন্তু এখানে যে পাস্ট পারফেক্ট যে কনস্ট্রাকশন, স্ট্রাকচার, সেখানে কি আছে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। তার মানে কি, তোমরা দেখতে পাচ্ছ একটা পাস্ট পারফেক্ট টেন্স। তো অ্যাকর্ডিং টু রুলস আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। অতিরিক্ত আমাদের বিন বসবে, তার আগে আমরা হ্যাড তো রয়েছে, অ্যাক্টিভে কিন্তু হ্যাড থাকবে, তাহলে আমরা হ্যাড দিয়েছি, অতিরিক্ত বিন দিয়েছি, মিল্ক হ্যাড বিন। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল কি, ড্রাঙ্ক। আর পারফেক্ট টেন্সে সবসময় পাস্ট পার্টিসিপল দেয়াই থাকবে, ড্রাঙ্ক। এবার বাই বসিয়েছি, সাবজেক্ট কি, অবজেক্ট হয়েছে। ওকে, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার টেন্সের যে ভয়েসটা তোমরা নিশ্চয়ই কম্প্রিহেন্স করেছো, বুঝতে পেরেছো, তাই না? যে আসলে তিনটে প্রেজেন্ট তিনটি সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পলের ভয়েস আমরা শিখেছি। তিনটি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রগ্রেসিভ, ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রগ্রেসিভের রুলসও আমরা শিখেছি। আর কি শিখলাম বাবা, যে পারফেক্ট, তিনটি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এগুলো আমরা নিয়মগুলো শিখেছি এবং এক্সাম্পল
থেকে আমরা উপলব্ধি করেছি, তাই না? এবার দেখো যে তোমাদেরকে বলেছিলাম অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, আমরা সেটা হচ্ছে প্রাইমারি বা অর্ডিনারি অক্সিলারি, সেই নিয়মগুলোকে তোমরা শিখে ফেলেছি। এবার আমরা যাচ্ছি মডাল ভার্বের ভয়েস, অর্থাৎ মডাল অক্সিলারি যে সেন্টেন্সে থাকবে সেটা কিভাবে আমরা ভয়েস করবো। সব নিয়ম একই বাবা। এখানে দেখতে পাচ্ছ তোমরা মডাল অক্সিলারির তালিকাতে ক্যান দেখতে পাচ্ছ, কুড দেখতে পাচ্ছ, মে দেখতে পাচ্ছ, মাইট দেখতে পাচ্ছ, উইল দেখতে পাচ্ছ, উড দেখতে পাচ্ছ। আমাদের রিয়েল লাইফে এই ওয়ার্ডগুলো কিন্তু দিয়ে আমরা অনেক সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সগুলো কিন্তু আমরা আমাদের কথোপকথনের সময়, আমাদের কনভারসেশনের সময় আমরা ব্যবহার করে থাকি। তো এখন ভয়েসের ক্ষেত্রে যে কথাটি বলতে হবে, এই ক্যান যখন দেখবো, এই মডেল ভার্বগুলো যখন দেখবো, অতিরিক্ত আমরা বি যুক্ত করবো। দেখো ক্যান থেকে ক্যান বি, কুড থেকে কুড বি, মে থেকে মে বি, মাইট থেকে মাইট বি, উইল থেকে উইল বি, উড থেকে উড বি। তার মানে কি অবজেক্ট যে সাবজেক্ট হবে এর মধ্যে কোনো ভুল নেই, তারপরে মডাল বসবে, অতিরিক্ত বি বসবে, তারপরে ভি3 বসবে, তারপরে প্রিপোজিশন বাই বসবে, বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে, তারপরে সাবজেক্ট বা অবজেক্ট হয়ে বাইরে করে বসবে। তার মানে কি আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি বাবা যে মডাল ভার্বের ভয়েস তোমরা পারবা কিনা, নিঃসন্দেহে তোমরা বলবে ইয়েস স্যার। কেন পারবো না? কেন পারবো না? কারণ আপনি তো বলে দিলেন অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে মডাল ভার্ব বসবে, তারপরে অতিরিক্ত বি যুক্ত করে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম থেকে আমরা ভি3 ফর্মে চলে যাব, তারপরে প্রিপোজিশন বসে সাবজেক্ট অবজেক্ট হবে। ওকে, যে মডেলের কিছু বাকি আরো ছিল, দেখো শ্যাল, শুড, মাস্ট, অট টু, বি গোয়িং টু, তাহলে অতিরিক্ত সবগুলোর সাথে বি বসেছে। এই মডেলের মধ্যে বাবা আরেকটা কথা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, মডেল কিন্তু আবার কিছু আছে যে মার্জিনাল মডেল, যেমন এই যে বি গোয়িং টু, ইজ গোয়িং টু, এই বির মধ্যে লুকে আছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই বিতে দিয়ে কিন্তু তোমাদের বুঝতে হবে, ওই যে প্রাইমারি অক্সিলারি বুঝিয়েছিলাম টু বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মানে কি এখানে বি দিয়েছি, তার মানে এম, ইজ, আর দিয়ে হতে পারে। এই যে এটাকে আমরা বলবো গোয়িং টু, এটা হচ্ছে মার্জিনাল মডেল, অতিরিক্ত বি যুক্ত করবো, অটো থাকবে, অতিরিক্ত বি যুক্ত করবো। ক্লিয়ার? এবার আমাদের এক্সাম্পলে যেতে হবে। দেখতে পাচ্ছ তোমরা এক্সাম্পলে অ্যাক্টিভে রয়েছে আই মে হেল্প ইউ। কি কি হবে তাহলে বাবা? দেখো অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে লিখলে আসবে, এখানে অবজেক্ট আমার ইউ ছিল, আমি ইউ বসিয়ে দিয়েছি, ইউটা কিন্তু বড় হাতের ওয়াই দিয়েছি, তাই না? এটা ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস এর বিষয়। এবার বি বসিয়েছি মডেল, এবার অতিরিক্ত বি বসিয়ে দিয়েছি, হেল্পের পাস্ট পার্টিসিপল কি হয়েছে হেল্প বাই, এই যে আই মি। তাহলে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খেলে হাসছে, আর সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরের পরে বসছে, মডেলের সাথে বি যুক্ত হয়েছে, ভি3 হয়েছে। ওকে, এবার দেখো অ্যাক্টিভে আছে ইউ মাস্ট অ্যাপ্রিশিয়েট ইট। তাহলে কি ইট অবজেক্ট সাবজেক্ট হবে, ইট মাস্ট তো থাকবে মডেল, অতিরিক্ত বি দিয়েছি, ইট মাস্ট বি অ্যাপ্রিশিয়েটেড বাই ইউ, ইউ হয়েছে। তোমরা দেখতে পেলে যে অতিরিক্ত মডেলার ক্ষেত্রে অতিরিক্ত বি বসেছে, আর এই নিয়মগুলো কিন্তু পূর্বেই তোমরা শিখেছো, যে মূল নিয়মটা সব ঠিকই আছে, শুধু আমরা অতিরিক্ত মডেলের ক্ষেত্রে বি দিয়েছি। ওকে, এবার আরো কিছু মডেলের এক্সাম্পল তোমাদের ক্লিয়ার করবার জন্য লিখছি, তোমার সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে কনসেন্ট্রেটলি ইউ হ্যাভ টু লিসেন টু মাই লেকচার। ওকে, ইউ শুড রেসপেক্ট, সরি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। আমরা প্রোনাউন্সিয়েশনের ক্লাসে ক্লিয়ার করব, যদি কোনো শব্দের শেষে আর থাকে সাধারণত আরেকটুটা হয় না, সেটা পরের বিষয়। আমরা এখন ভয়েসটা আগে ক্লিয়ার করব। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, আওয়ার টিচার, এখানে শুড রয়েছে মডেল, আমরা অনেকে বলি মডেল, নট মডেল, মডেল, এই শুড, তারপরে আমরা অতিরিক্ত বি বসিয়ে দিচ্ছি। এবার রেসপেক্ট রয়েছে বেস ফর্মে, তোমরা জানো যে ক্যান, কুড, মে, মাইটের পরে অ্যাক্টিভ ভয়েসে সবসময় মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, তার মানে কি বি অন থাকে, তার মানে বেস ফর্ম থাকে। এবার পাস্ট পার্টিসিপল হলো ভি3 হলো রেসপেক্টেড, নিয়মের বাই বসেছে, এবার সাবজেক্ট বেটা আবারও অবজেক্ট হয়ে বাইরে পড়ে বসেছে। এবার আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ মার্জিনাল মডেল,
ইউ ওয়াট টু, এটা কিন্তু উচিত, এটা শুড মানে উচিত, ওয়াট টু মানে উচিত। ইউ ওয়াট টু অবে ইউর প্যারেন্টস, তোমাদের পিতামাতাকে কি তোমাদের মান্য করা উচিত, তাদের কথা অনুযায়ী চলা উচিত, উচিত না বলো? এম আই রাইট? অফকোর্স শোনা উচিত। তাহলে দেখো বাবা, সব জায়গায় কিন্তু আমাদের আমাদের কি আছে, আমাদের নলেজ ছড়িয়ে ছিটে রয়েছে। আমরা এক্সামগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে মোরালগুলো, যে এখানে মোরাল নৈতিক শিক্ষা কিন্তু আমরা পাচ্ছি। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, আমাদের শিক্ষকদেরকে সম্মান করা উচিত, নিশ্চয়ই তোমরা করো। এটা আবার দিয়েছি ইউ ওয়াট টু অবে ইউর প্যারেন্টস, তোমাদের পিতামাতাকে মেনে চলা উচিত, তাদের কথা শোনা উচিত, তাই না? তাহলে ইউর প্যারেন্টস ওয়াট টু বি অবেড বাই ইউ দিচ্ছি, এখানে ইউ ওয়াই কিন্তু আমি ছোটদের দিচ্ছি, তাই না? ওকে, এবার আরেকটি এক্সাম্পল দেখো, আশামণি ইজ গোয়িং টু লার্ন ইংলিশ। আশামণি কি ইংরেজি শিখতে যাচ্ছে, কোথাও যাচ্ছে ইংরেজি শেখার জন্য। আমরা এরকম হতে পারে আশামণি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, এরকম অনেকে হতে পারে। যাক, তাহলে নিয়ম অনুযায়ী কি করেছি, ইংলিশ অবজেক্ট সাবজেক্ট হয়েছে, মানে খিলখিলে হাসছে। এবার আমরা গোয়িং টু তো আমাদের ছিল, এটা মার্জিনাল মডাল, গোয়িং টু অতিরিক্ত আমরা কি দিয়েছি, বি। এবার লার্নের পাস্ট পার্টিসিপল কি হয়েছে, লার্ন। ওকে, নিয়মের বাই বসেছে, তারপরে এই যে আমাদের সাবজেক্টটা অবজেক্ট হয়ে বাইরে পড়ে বসেছে। এই আশামণি হচ্ছে প্রপার নাউন, নেমই বসেছে, কোনো পরিবর্তন হবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ ডেথ উইল ভিজিট এভরিবডি। তো এখানে কিন্তু একটা মোরাল রয়েছে, আজ হোক কাল হোক মৃত্যু সবাইকে স্পর্শ করবে, মোরাল না? সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবন, আমাদের নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে বাবা। তাহলে এখানে এক্সাম্পল থেকে কিন্তু আমাদের মোরাল রয়েছে, ডেথ উইল ভিজিট এভরিবডি, নিয়ম অনুযায়ী চলে যায়। এভরিবডি লিখেছি, এটা বড় হাতে দিয়েছি, তাই না? তাহলে এভরিবডি এখানে উইল অতিরিক্ত কি বসেছে, বি। এভরিবডি উইল বি ভিজিটের পাস্ট পার্টিসিপল কি হয়েছে, ভিজিটেড। ওকে, এই নিয়মের বাই অ্যাকর্ডিং টু রুলস বাই বসেছে, তার মানে এবার সাবজেক্ট অবজেক্ট হয়েছে। তাহলে এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে বাইর করেও বসেছে। আরেকটি এক্সাম্পল আমরা সম্ভবত এটি লাস্ট এক্সাম্পল, হি ক্যান ডু দ্য সাম, এটা খুবই কমন একটা এক্সাম্পল। হ্যাঁ, দ্য সাম ক্যান বি ডু ডিড ডান, নিয়মের বাই, এইবার সাবজেক্ট অবজেক্ট হয়েছে। ক্লিয়ার? আমরা মডেল শেষ করলাম, এবার আমরা দেখতে পাচ্ছি রিফ্লেক্সিভ অবজেক্ট এর ভয়েস। রিফ্লেক্সিভ অবজেক্ট তোমরা জানো যে আমি নিজে, আই মাইসেলফ, তুমি নিজে, ইউ ইয়োরসেলফ, সে নিজে, হি হিমসেলফ, হি হিমসেলফ, আই মাইসেলফ, দে দেমসেলভস, এরকম এগুলো রিফ্লেক্সিভ অবজেক্ট। যখন রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অবজেক্ট হতে বসবে সেটা হবে রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, এবার ফর্মুলার দিকে তাকাও, সাবজেক্ট নো চেঞ্জ, একটু ভিন্নতা এসছে এখানে, যে সবগুলোতে আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যখন হবে বা রিফ্লেক্সিভ অবজেক্ট যখন হবে, সেক্ষেত্রে আমরা ওই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসিয়ে দিব। অক্সিলারি ভার্ব বসাবো অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো প্লাস V3, হ্যাঁ, তারপরে কি বসাবো বাবা, প্লাস নিয়মের বাই, অর্থাৎ প্রিপোজিশন বাই বসবে। এবার ওই যে রিফ্লেক্সিভ যে অবজেক্ট সেটা বসবে। এবার এক্সাম্পলে লক্ষ্য করো, তাহলে প্রথমে আমরা সূত্রটা বা ফর্মুলাটা লিখলাম, তারপরে এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল অ্যাক্টিভে এই সংক্ষিপ্ত বলে লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা, হি হার্ট হিমসেলফ। এখানে একটু ভুল হয়েছে, অ্যান্সার লিখতে তুলতে ভুল হয়েছে বাবা, এখানে কিচ্ছু না, এখানে ও সরি, ঠিক লিখছে, অ্যান্সারটা এখানে রয়েছে, আই এম সরি, হি, তাহলে সাবজেক্টটি বসলো অ্যাকর্ডিং টু টেন্স, ইট ইজ পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ বসেছে, প্যাসিভে হার্ট পাস্ট পার্টিসিপল হার্টই বসেছে, হার্টই তো পাস্ট পার্টিসিপল, নিয়মের বাই বসেছে অ্যাকর্ডিং টু রুলস, বাই বসেছে। এবার রিফ্লেক্সিভ অবজেক্ট যেটা হুবহু বসেছে, তার মানে কি দাঁড়ালো বাবা,
যে রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অবজেক্ট রূপে বুঝবে সেটার নাম হবে রিফ্লেক্সিভ অবজেক্ট। আর রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় থাকবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, V3 বসবে, প্রিপোজিশন বসবে, এবার রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে অবজেক্ট হবে। ওকে, শি ফ্যান্স হারসেলফ, এটা আবার প্রেজেন্ট সিম্পলে রয়েছে। তাহলে কি হলো প্যাসিভে? শি প্রেজেন্ট সিম্পল, ইজ বসেছে, V3 ফ্যানের পাস্ট পার্সন ফ্যান, তারপরে আমরা প্রিপোজিশন বাই বসিয়েছি, এবার শির জন্য আমরা হারসেলফ দিয়েছি। ওকে, তো তাহলে তোমরা বলবে যে রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস আমাদের ক্লিয়ার। আর এটা কিন্তু আমাদের ইংরেজিতে অনেক সময় কথা বলতে আমরা বলি আমি নিজে সেখানে যাব, আই মাই সেলফ উইল গো দিয়া, একটু জোর দিয়া মনে হচ্ছে আমি নিজে যাব। তুমি নিজে, ইউ ইয়োর সেলফ। আবার যদি বলি হি কিলড হিমসেলফ, সে আত্মহত্যা করেছিল, সে নিজেকে নিজে হত্যা করেছিল। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টিটিভ অবজেক্ট, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? ফ্যাক্টিটিভ অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্টকে পরিচিত প্রদান করার জন্য যে ওয়ার্ড পাশাপাশি নেওয়া হয়, এখানে একটা ওয়ার্ড লিখতে হবে। ব্যক্তিবাচক অবজেক্টকে পরিচিত প্রদান করবার জন্য যে ওয়ার্ড পাশাপাশি নেওয়া হয় বা যে ওয়ার্ডের সাহায্য নেওয়া হয় তাকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলব। মনে রেখো, ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হতে পারে না। ফ্যাক্টিটিভ অবজেক্টটা আমরা কখনোই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে পারবো না। ওকে, এবার আমরা এক্সাম্পলে যাব পরবর্তী স্লাইডে। আমরা সূত্রটা কি লিখেছি? এই যে সূত্রটা দেখো, ইনডিরেক্ট অবজেক্ট। এখানে একটা বিষয় হচ্ছে অবজেক্ট আর ইনডিরেক্ট বলছেন স্যার, আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করেছি এর পূর্ববর্তী ক্লাসে, তাই না? যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটাই মূলত ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা ব্যক্তিবাচক নয় সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। এই জন্য আমি লিখেছি এখানে দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আর হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমরা সূত্র কি লিখেছি দেখো বাবা, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস according to tense auxiliary verb plus past participle of verb or past participle of main verb plus factitive object plus by plus object from of subject। যে সাবজেক্টই থাকবে এই যে ওর অবজেক্টিভ ফর্ম। আবারও ক্লিয়ার করছি, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টু টেন্স অক্সিলারি ভার্ব বসিয়ে দিব, প্লাস প্রিপোজিশন পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বসিয়ে দিব, অর্থাৎ মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিব, প্লাস তার মানে কি তারপরে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বসিয়ে দিব, তারপরে কি আমরা বাই বসিয়ে এই যে আমরা সাবজেক্টে থাকবে এই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম বসিয়ে দিব। এক্সাম্পল দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে কি হলো, এখানে অবজেক্ট কি আছে? ইনডিরেক্ট হি, তাহলে হি দিয়েছি, এটা পাস্ট সিম্পল তোমরা জানো, তাহলে সাহায্যকারী ভার্ব ওয়াজ দিয়েছি, তাহলে হি ওয়াজ। মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, মেক মেড মেড। এইবার যে ফ্যাক্টিটিভ অবজেক্টটা আমরা বসিয়ে দিয়েছি, এখানে একটি বাই, এই উই কি হবে? আসবে, বাই আস। ক্লিয়ার? বাই আস। এবার দেখতে পাচ্ছ তোমরা, দে কল তানিয়া এ ফুল। এখানে কিন্তু তানিয়া ইনডিরেক্ট অবজেক্ট, আফুল ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা তানিয়া কি নিব? আগে ইনডিরেক্ট অবজেক্টে নিলাম তানিয়া, এখন এটা প্রেজেন্ট সিম্পল, সো এখানে ইজ বসবে তোমরা জানো, তারপরে V3 অর্থাৎ কলের পাস্ট পার্টিসিপল কল্ড। এইবারে যে ফ্যাক্টিটিভ অবজেক্টটি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে না? নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমরা দেখো প্রিপোজিশন বাই দিয়েছি আর এই যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিচ্ছি, তার মানে কি আমরা মূল নিয়ম কিন্তু একই, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো বাবা, উই ইলেক্টেড হিম অ্যান্ড অ্যাডভাইজার। এখানে কিন্তু আর একটু ক্লিয়ার করে বলি, এটা কিন্তু ইলেক্টেড, এই যে মেড দেখতে পাচ্ছ, এই যে কল, এগুলো কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব আর এগুলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। যা হোক, এই এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, উই ইলেক্টেড হিম অ্যান্ড অ্যাডভাইজার। ওকে, এখানে হি, তাহলে সাবজেক্টিভ কি হবে? হি।
ওয়াজ অ্যাকর্ডিং টু টেন্স আমরা ওয়াজ দিয়েছি পাস্ট সিম্পল, ইলেক্টেড পাস্ট পারসন ইলেক্টেড, তারপরে এই যে ফ্যাক্টরিটিভ অবজেক্টটা বসিয়ে দিয়েছি, তারপরে নিয়মে আমরা প্রিপোজিশন বাই দিয়েছি, তাই না? তারপরে এই যে আমাদের উই ছিল আস হয়েছে। ক্লিয়ার? এবার আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দে মেড বি লিডার, এখানে মির আছে ইনডিরেক্ট অবজেক্ট, তাই না? এখানে মি, তাহলে কি হবে বাবা বলো তোমরা, বলো বলো, এই মি কি হয়েছে, আই হয়েছে। ঠিক আছে, সাহায্যকারী ভার্ব আমরা কি দিয়েছি, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, আমরা পাস্ট সিম্পল, সাহায্যকারী ভার্ব ওয়াজ দিয়েছি, মেডের ফার্স্ট পার্টিসিপল মেড, মেক মেড মেড, এইবারে যে ফ্যাক্টরিটিভ অবজেক্টটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমরা কি করেছি বাবা, এই যে বাই প্রিপোজিশন বাই আর দে দেম হয়েছে। এই যে বারংবারই তোমরা বাই দেখতে পাচ্ছ, প্রিপোজিশন বাই, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, তাছাড়াও অ্যাড বসতে পারে, টু বসতে পারে। আমরা কিন্তু তোমরা পূর্ববর্তী ক্লাসে এটা ক্লিয়ার করেছি যে কোথায় টু হয়, নো ভার্ব থাকলে টু হবে, আবার কোনো জায়গায় অ্যাড হবে, কোনো জায়গায় উইথ হবে, ওগুলো কিন্তু আমার ব্যতিক্রমগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা কগনেট অবজেক্ট, কি অবজেক্ট, কগনেট অবজেক্ট, কক আসলে কগনেট অবজেক্ট সমজাতি, ইনট্রানজিটিভ ভার্ব এর কোনো অবজেক্ট থাকে না, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, সমজাতীয় ওয়ার্ড এসে অবজেক্ট রূপে বসে তাকে আমরা কগনেট অবজেক্ট বলবো। তাহলে কগনেট অবজেক্টটা ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা তো ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা কিন্তু জানো যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ। আই গো টু স্কুল, তোমার কি বলবে আই সাবজেক্ট গো ভার্ব টু স্কুলকে অবজেক্ট বলবে? নিশ্চয়ই বলবে না, কারণ অবজেক্ট হতে হলে তোমরা জানো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া লাগবে। তার মানে কি, অবজেক্ট একটা শর্ত আছে, তাহলে যেটা অবজেক্ট থাকবে না সেটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, এটাই স্বাভাবিক। তো ইনট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকবে না, সমজাতীয় ওয়ার্ড এসে অবজেক্ট রূপে বসবে বা বসে থাকে, তাকে আমরা কগনেট অবজেক্ট বলবো। আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো বা তুমি তোমাকে জিজ্ঞেস করো, আস্ক ইয়োরসেলফ যে আসলে কগনেট অবজেক্টটা কি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বা কি, তোমরা ক্লিয়ার হচ্ছে। এবার একটি সূত্র আমি তোমাদেরকে দিচ্ছি। কগনেট অবজেক্টটা, কগনেট অবজেক্ট বসিয়ে দেবো প্রথমে অ্যাকর্ডিং টু টেন্স, অক্সিলারি ভার্ব বসিয়ে দিব প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব, একই কথা প্রিপোজিশন বাই প্লাস বাই, এবার সাবজেক্টের অবজেক্ট। আই ড্রিম আ সুইট ড্রিম, ইট ইজ পাস্ট সিম্পল। আর দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে টেন্সের ভয়েসগুলো বেশি, মডালের ভয়েসগুলো পরীক্ষায় বেশি আসে। আ সুইট ড্রিম ওয়াজ, এটা পাস্ট সিম্পল, সেজন্য ওয়াজ দিয়েছি, সিঙ্গুলার নাম্বার ওয়াজ তো হবে না, ওয়াজ ড্রিমের পাস্ট পার্টিসিপল ড্রিমড বাই মি। ওকে, এবার দেখতে পাচ্ছ হি র্যান এ রেস, এই র্যান আর ড্রিম এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এই সমজাতীয় ওয়ার্ড এখানে রেস এসেছে, রেস রানের আর রেসের, আর দেখো হি র্যান এ রেস, ড্রিম আ সুইট ড্রিম, এগুলো কগনেট অবজেক্ট। তাহলে আর এস ওয়াজ, টেন্সের সাথে ওয়াজ, রান র্যান রান বাই কি হিম, হি আছে হিম। আকবর আরেকটা এক্সাম্পল, আকবর এটা কিন্তু তোমার একটা হিস্টোরিক্যাল কিছু ইনফরমেশন, তাই না? আকবর ফাউট আ ফাইট, এখানে আমরা অবজেক্ট কি হয়েছে বাবা, আমরা একটু দেখে যাই, এই যে a fight was fought by আকবর, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ওকে, এবার এক্সারসাইজ ফর প্র্যাকটিস, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা, বাসাতেও করতে পারো, অবশ্যই প্র্যাকটিস করবা। অনেকে তোমাদের হোম টাস্ক থাকবে। হি স্লেপ্ট, স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, এখানে স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, আ সাউন্ড স্লিপ কগনেট অবজেক্ট। শি ড্রিম আ ব্যাড ড্রিম, এটা কগনেট অবজেক্ট। কামাল র্যান আর এস কগনেট অবজেক্ট। তোমরা এটা নিজে নিজে চেষ্টা করবে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা ওই যে ডাবল অবজেক্ট বলতে আমরা তোমাদেরকে বলেছিলাম
ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, যেটা ব্যক্তিবাচক সেটা হবে ইনডিরেক্ট, আর যেটা বস্তুবাচক সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। আমরা যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করব, যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো, তবে ব্যক্তিবাচকটাই আমাদের সাবজেক্ট করা ভালো হবে। টেন্স অনুযায়ী, এই যে তোমরা দেখি টেন্স অনুযায়ী কার্যকরী ভার্ব বসাবো, এবার পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, প্লাস বাই বসিয়ে দিব। এবার সাবজেক্টের অবজেক্ট, এই যে সরি বাকি যে অবজেক্টটা থাকবে, যে অবজেক্টটা থাকলো, যেটা আমরা যাকে বলেছিলাম রিট্রেইনড অবজেক্ট আমি বলি, বাকি অবজেক্ট রিট্রেইনড অবজেক্ট রূপে বসাবো। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেখো, সাদিয়া টোল্ড আস দ্য স্টোরি, এখানে আসটা কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, আর দ্য স্টোরিটা আমরা ডিরেক্ট অবজেক্ট। এখানে আমি তোমাদেরকে বলেছি ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টটা সাবজেক্ট করবো, আস আছে তাই না, এখানে আমরা উই করলাম, আজ কি হবে উই হবে, এটা তোমরা জানো। এবার পাস্ট সিম্পল, তাহলে কি ওয়াজ দিবে না ওয়ার দিবে বলো? উই প্লুরাল নাম্বার, এজন্য ওয়ার হবে, নিশ্চয়ই ওয়াজ হবে না। টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড, এটা পাস্ট সিম্পলই ছিল, টোল্ডই হবে এখানে। তারপরে এই যে আমরা ডিরেক্ট অবজেক্টটাকে রিট্রেইনড অবজেক্ট রূপে আমরা রেখে দিলাম। এবার প্রিপোজিশন বাই বসিয়ে এই যে সাবজেক্ট আছে না সাদিয়া, সাদিয়াকে বসিয়ে দিয়েছি, নেমের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আরো তোমরা কিছু দেখতে পাচ্ছ, আই গেভ হিম আ পেন, তাহলে এখানে ইনডিরেক্ট অবজেক্ট কি হিম, আমি হিম কি করেছি, এটা কোন টেন্স, নিশ্চয়ই বলবে পাস্ট সিম্পল, তাহলে ওয়াজ দিয়েছি। এবার গিভের পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল হচ্ছে হলো গিভেন, গিভ গেভ, এটা V2, এটা V3 দিলাম। এইবারে যে আমাদের ডিরেক্ট অবজেক্টটাকে রিটেইন অবজেক্ট রূপে আমরা রাখলাম, নিয়মের বাই বসিয়ে দিলাম, আই মি দিচ্ছি। যদি আমরা মনে করি আমরা এটা নিতে পারবো, সমস্যা নাই, তখন একটু দেখো আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এ পেন ওয়াজ পাস্ট সিম্পল, তাহলে পেন ওয়াজ গিভেন, এ পেন ওয়াজ গিভেন, এখানে একটা টু দিতে হবে। যদি আমরা ডিরেক্ট অবজেক্ট নেই তাহলে প্যাসিভ করবার সময় অতিরিক্ত ঝামেলা, এই ব্যক্তিবাচক অবজেক্ট তবে ডিরেক্ট অবজেক্ট আগে টু দিতে হবে। এ পেন ওয়াজ গিভেন টু হিম বাই মি, কি দরকার আছে আমরা এই নিয়মেই করি, আমরা ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট সাবজেক্ট করি। হি টিচেস মি ইংলিশ, তাহলে মি আছে না, এখানে আই দিয়েছি, তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে, সরি, এখানে ইজ হবে তাই না, তোমরা কি দেখতে পাচ্ছ ইজ, এখানে কিন্তু ইজ হবে মি, তাহলে আই ওয়াজ টট, মি আসছে তাহলে কি হবে আই ওয়াজ টিচার পাস্ট পারফেক্ট টট, কারণ প্রেজেন্ট সিম্পল রয়েছে। আর এখানে টট থাকতো বাবা, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট থাকলে এখানে ওয়াজ ঠিক ছিল। এই যে বিষয়টা, এটা কিন্তু প্রাইমারি অক্সিলারি বা অর্ডিনারি অক্সিলারি বলতে, তাহলে মি আই, এখানে ও সরি মি আসছে তাহলে আই সাথে কি হবে অ্যাম, একটি বারো আমরা অ্যাম বসেই, এই জন্য আমরা এখানে এরকম একটা এক্সাম্পল সেট করেছি। মি আসছে না এখানে বাবা, তাহলে আই দিলাম, আই সাথে কি হবে অ্যাম, প্রেজেন্ট সিম্পল, আই অ্যাম টট ইংলিশ বাই হিম, এই অবস্থা তোমরা কি করে নেবে, এখানে অ্যাম, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখানে যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল, সো এখানে ওয়াজের তো প্রশ্নই আসে না। ওকে, এবার আমরা ডাবল অবজেক্ট শেষ করলাম, এবার তোমাদের ইমপ্যারেটিভ সেন্টেন্সে ভয়েস টেন্সে চলে যাও, ইমপ্যারেটিভ সেন্টেন্সে ভয়েস টেন্স। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ইমপ্যারেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেভা হতে পারে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে, আবার ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে। ওকে, এখন তোমাদের আমি প্রথমে অ্যাফার্মেটিভের সূত্র লিখেছি। অ্যাফার্মেটিভটা যে এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ, ডু দ্য সাম, এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। প্যাসিভের ক্ষেত্রে সূত্রটার দিকে তাকাও, প্রথমে লেট বসিয়ে দিন, প্লাস অবজেক্ট বসাবো, হ্যাঁ, প্লাস বি বসিয়ে দিন, তারপরে পাস্ট পার্টিসিপল অফ মেইন। তাহলে তুমি বলো এখানে প্রথমে কি বসাবা, লেট, কেন অ্যাফার্মেটিভে প্রথমে লেট বসবে, তা অবজেক্ট কি আছে এখানে বাবা, দি সাম, এটা কিন্তু ওই
অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো নয়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লেট বসে, তাহলে প্রথমে কি লিখলাম, লেট, অবজেক্ট কি এখানে দি সাম, তাহলে লেট দ্য সাম, নিয়মের বি বসিয়েছি, নিয়মের বি, এবার ডু ডিড ডান। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি এক্সাম্পল, শার্ট দ্য ডোর। এখানে অবজেক্ট কি বাবা, দ্য ডোর, আর এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ, কোন ফর্মে আছে, অ্যাফার্মেটিভ, তাহলে প্রথমে আমি লেট বসিয়ে দিলাম, তাহলে অবজেক্ট কি করব, সাবজেক্ট করব, লেট দ্য ডোর, নিয়মের কি বি, সূত্রের বি বসিয়ে দিলাম, এবার শার্টের পাস্ট পার্টিসিপল শার্ট দিয়েছি। এবার রাইট দ্য লেটার উইদাউট ডিলে, এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এবং অ্যাফার্মেটিভ। তাহলে প্রথমে কি বলছো, তুমি বলো, তোমরা সবাই বলো, লেট বসিয়ে দিবা, তারপর অবজেক্ট এখানে দ্য লেট, দ্য লেট, এবার নিয়মে প্লাস বি দিয়ে দিয়েছি, যে সূত্রের বি, বি দিলাম, এবার রাইটের পাস্ট পার্টিসিপল রাইট রোড রিটেন, আর এটা কিন্তু আমরা এক্সটেনশন ছিল উইদাউট ডিলে, অর্থাৎ রাইট দ্য লেটার উইদাউট ডিলে, দেরি না করে চিঠিটি লেখো, লেট দ্য লেটার বি রিটেন উইদাউট ডিলে, বিলম্ব না করে, দেরি না করে চিঠিটি লিখাও। ওকে, এবার নেগেটিভের প্যাটার্ন স্ট্রাকচার, এই তোমরা দেখতে পাচ্ছ, সূত্র কি, প্রথমে আমরা লেট নোট বসিয়ে দিব, সব এক, শুধু ডু নটের জন্য নেগেটিভ হলে লেট নোট দিব, তারপরে কি অবজেক্ট দিব, ওকে, অবজেক্ট দিব, তারপরে প্লাস বি প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব, ঠিক আছে। এবার এক্সাম্পল দেখো, অ্যাক্টিভ, ডোন্ট নেগলেক্ট দ্য পোর, ডোন্ট নেগলেক্ট দ্য পোর। ওকে, এখানে প্যাসিভ কি হবে তুমি বলো, তোমরা সবাই বলো দেখি, যদি দূরে রয়েছ, এখন পৃথিবীটা একদম ছোট্ট হয়ে গেছে, গ্লোবাল হয়ে গেছে, দূরে রয়েছে তো কি হয়েছে, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার মনে হচ্ছে তোমরা আমার খুবই নিকটে রয়েছে, এই জন্য তো নজরুল বলেছিল, হ্যাঁ, থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, জগৎটা এখন আমাদের কি, নজরুল আক্ষেপ করে এবং আনন্দ করে বলেছিল, দেখবো এবার জগৎটাকে নিজের হাতের মুঠো করে। তাই তোমরা দূরে থাকলে আসলে আমি মনে করছি নিকটে রয়েছে। দা এখানে কি রয়েছে বাবা, দা পোরটা কি তোমাদের অবজেক্ট, তাহলে প্রথমে কি লিখলাম, লেট নট দ্য পোর, লেট নট দিয়েছি, তারপর অবজেক্ট দ্য পোর দিয়েছি, তারপরে সূত্রের এই যে বি দেখতে পাচ্ছ, বি দিয়েছি, নেগলেক্ট এর পাস্ট পার্টিসিপল নেগলেক্টেড, অর্থাৎ যে মেইন ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল। ডোন্ট প্লে ফুটবল অ্যাট নুন, এখানে কি হলো শিক্ষা, ফুটবল তো আমরা খেলবো, তোমরা খেলবে, কিন্তু ফুটবল খেলো না কখন, দুপুর বেলায়, অ্যাট নুনে, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে কি দিয়েছি, লেট নট দিয়েছি। ওকে, তারপর অবজেক্ট কি আছে বাবা এখানে, ফুটবল, তাহলে লেট নটের পরে অবজেক্ট ফুটবল দিয়েছি, নিয়মের বি দিয়েছি, তাই না। এবার ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব প্লে, প্লেট, লেট নট ফুটবল বি প্লেট, এই যে এক্সটেনশন টুন ছিল একবার, এটা এখন শেষে দিয়েছি। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে নেভার যুক্ত, এবার আমরা চলে যাচ্ছি নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েসের নিয়ম, এই সূত্রটা তোমরা লক্ষ্য করে দেখো, আমরা লেট নট প্লাস অবজেক্ট প্লাস নেভার, এক্ষেত্রে নেভার মানে কখনো না, তারপর নেগেটিভ, তারপর নট, তারপর লেট নট। ওকে, তারপরে অবজেক্ট নিচ্ছি, তারপরে বি এর আগে একটা ইভার দিয়েছি অর্থ ঠিক রাখার জন্য, প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব দিয়েছি। আমরা আরেকটা নিয়মে করতে পারি, আরেকটা নিয়মে করতে পারি, তো অথবা দিয়েছি লেট লেট নেভার, প্রথমে কি দিয়েছি, লেট নেভার প্লাস অবজেক্ট, এই যে আমার এই যে অবজেক্ট যেমন এমন অবজেক্ট প্লাস বি প্লাস ফার্স্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। তো আমি বলবো তোমরা প্রথম নিয়মটাই ফলো করবে, ভালো লাগবে তোমাদের। এবার উদাহরণের দিকে লক্ষ্য করো, অ্যাক্টিভে গিয়েছে নেভার টেল আলাই, তাহলে কি হবে, নেভার আছে লেট নট, অবজেক্ট কি এখানে আলাই, লেট নট আলাই, তারপরে আমরা কি দিব, ইভারবি দিয়েছিলাম, ইভারবি, টেলের ফার্স্ট পার্টিসিপল টোল্ড। আর অন্য নিয়মে যদি এই অথবা নিয়মে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা কি করবো, লেট নেভার দিয়েছি, সূত্র অনুযায়ী লেট নেভার, অবজেক্ট কি এলাই, তারপরে নিয়মের বি দেখতে পাচ্ছ, এবার টেলের ফার্স্ট পার্টিসিপল টোল দিয়েছি,
এইবার দেখো দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু মোরাল, নেভার টেল লাইফ, মিথ্যা বলো না, কখনো মিথ্যা বলো না। এবার একটা এক্সাম্পল, নেভার ডিস্ট্রয় ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। গাছকে আমাদের ধ্বংস করা উচিত? নিশ্চয় না। এখানে একটা মোরাল রয়েছে। আমরা একবার সূত্রে চলে আসছি। আমরা গ্রামার শিখবো কিন্তু ওখান থেকে মোরাল নিব। এবার সূত্র অনুযায়ী কি দিব? লেট নট। এখানে কিন্তু লেট নট অবজেক্ট কি আছে বাবা? ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। নিয়ম অনুযায়ী ইভার বি, সূত্র অনুযায়ী। এবার ডিস্ট্রয়, পাস্ট পার্টিসিপল, ডিস্ট্রয়েড। এবার আমরা লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হলে কিভাবে ভয়েস করব? তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট হলে সূত্র। এই সূত্রটা তোমাদের জানতে হবে, বুঝতে হবে। আমি তো পূর্বেই বলেছি, গ্রামার থেকে ভয় করবো না। গ্রামার ইজ নাথিং বাট সাম কম্বিনেশন অফ রুলস। এটা কিছু নিয়মের সমষ্টি ছাড়া কিচ্ছু নয়। তোমাদের কাছে অনেক মজা লাগবে, নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগবে। এই ভয়েস তোমরা যখন জীবনে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, এই বেস তোমরা যদি জানো, তাহলে তোমাদের সামনের যে এক্সামগুলো তোমরা দিবে, কম্পিটিটিভ এক্সামে তোমাদের অনেক সহজ লাগবে। এবার সূত্রটা কি লিখেছি? প্রথমে লেট বসিয়ে দিব, তারপরে শেষের অবজেক্ট বসিয়ে দিব। লেট, তারপরে শেষের অবজেক্ট বসিয়ে দিব, তারপরে পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব, তারপরে বাই বসিয়ে দিব, প্লাস দিয়েছি বাই, প্লাস পার্সোনাল অবজেক্ট। ওই যে পার্সোনাল অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট বসিয়ে দিব। এবার এক্সাম্পল লক্ষ্য করো। অ্যাক্টিভে কি দেখতে পাচ্ছ? লেট দ্য গার্ল সিং আ সং। এখানে লেট দিয়ে শুরু হয়েছে, মানে লেট দি গার্লটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে নিয়মে কি বলেছি? প্রথমে লেট বসিয়ে দিব, তারপরে শেষের অবজেক্ট। তার মানে কি? ইনডিরেক্ট অবজেক্ট, সরি ডিরেক্ট অবজেক্ট। আ সং লিখেছি, লেট আ সং। এবার নিয়মের বি লিখেছি বাবা। এবার সিং এর ফার্স্ট পারসন কি হবে? সং। এবার বাই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা এখান থেকে নিয়ে এসে এই যে বসিয়ে দিয়েছি। আরেকটা এক্সাম্পল কি দেখতে পাচ্ছ? লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, এখানে লেটটা কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে। মিটা কি? আমরা বলতে পারি ব্যক্তিবাচক অবজেক্ট, আমরা বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট। আর এখানে এই যে ওয়ার্ডটাকে আমি বোঝানোর জন্য শেষের অবজেক্ট বলেছি, এটা মূলত ডিরেক্ট অবজেক্ট। তাহলে প্রথমে লেট বসিয়ে দিলাম, এবার শেষের অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট বসিয়ে দিলাম। তারপরে কি নিয়মের বি দিব আমরা, তাই না? বি দিব। এবার পাস্ট পার্টিসিপল অফ মেইন ফিনিশড। এবার নিয়মে বাই বসিয়ে দিয়েছি, তার মানে বাই, তারপরে এই যে বিটা নি বসিয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা আজকে ভয়েসের অনেকগুলো নিয়ম শিখলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমরা ভয়েস পর্যাপ্ত নিয়ম আমরা ক্লাসের মাধ্যমে জানলাম, তোমরা পড়বে। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। আর শুধু পড়লেই হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো বাবা, তাহলে কিন্তু ভুলে যাবে, কারণ প্র্যাকটিসটাই মেইন জিনিস। ওকে, তো আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। তার আগে আমি বলছি, তোমরা অবশ্যই, করোনা একটি মহামারী চলছে, দুর্যোগ চলছে, তোমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হবে। তোমরা ছাত্র, তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে, পরিবারকে, সবাইকে তোমরা কি করবে? এই স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে, কারণ এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্নভাবে এই করোনা মোকাবেলার জন্য অনেক ভূমিকা রাখছে। আমরা তার মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই যে যেখানে আছি সেই জায়গা থেকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, যে কোনো সমস্যা হোক, আমরা মোকাবেলা করব। এবং এটাই দেশপ্রেম। যে যে জায়গা থেকে যদি মানুষের উপকার করা হয় দেশের, সেটাই হলো দেশপ্রেম। ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।